আজকের টপিক হচ্ছে ইনফ্লেশন অ্যান্ড আনএমপ্লয়মেন্ট। তো ইনফ্লেশনটা কি? ইনফ্লেশন কথার অর্থ হলো মুদ্রাস্ফীতি। ইনফ্লেশন ইজ দ্য রেট অফ ইনক্রিজ ইন প্রাইস ওভার এ গিভেন পিরিয়ড অফ টাইম। মানে কি, একটা সময় পর যদি কোনো দ্রব্যের দামটা যদি ইনক্রিজ হতে থাকে তখন সেটাকে কি বলবো? ইনফ্লেশন। ধরো এখন একটা বিস্কিটের প্যাকেটের দাম 10 টাকা, যদি 2 বছর পর সেটার দাম হয়ে যায় 15 টাকা, তো কি হলো? সেটার কি একটা এই সময় পর তার দামটা বেড়ে গেল, তো তখন সেটাকে কি বলবো? ইনফ্লেশন, মানে মুদ্রাস্ফীতি। বুঝলে? তো ইনফ্লেশন কত রকমের টাইপস হয় সেটা আমরা আজকে পড়বো। কী কী হয় দেখো। একটা অন দ্য বেসিস অফ স্পিড, একটা স্পিড মানে কি, মানে স্পিড বাড়ার সাথে 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 ইনফ্লেশন কতটা বাড়ছে সেটা আমরা দেখব। একটা হচ্ছে স্পিড অন কজেশন, মানে কি, মানে কী কী কারণে তোমার ইনফ্লেশনটা বাড়ছে সেটা আমরা পড়বো। আর আদারে কি পড়বো? স্কিউফ্লেশন, আর একটা হচ্ছে স্ট্যাগফ্লেশন। এই দুটো জিনিস পড়বো। বুঝতে পারলে? তো প্রথমে আমরা পড়বো অন দ্য বেসিস অফ স্পিড, মানে স্পিড বাড়ার সাথে সাথে কীভাবে ইনফ্লেশনটা বাড়ছে। তো প্রথমে প্রথমে এক নম্বর কী বলেছে? ক্রিপিং ইনফ্লেশন। মানে কি, হোয়েন রেট অফ ইনফ্লেশন স্লোলি ইনক্রিজ ওভার টাইম। মানে যখন তোমার স্লো মানে খুব ধীরে ধীরেভাবে যখন তোমার মুদ্রাস্ফীতি ঘটবে তখন সেটা কী বলবো? ক্রিপিং ইনফ্লেশন। মানে কি, ধরো 1% থেকে 4% মানে ইনক্রিজ হচ্ছে, 1%, 2%, 3% বা 4%, 1 থেকে 4% এই রেটের মধ্যে যখন থাকবে, এত পার্সেন্টের মধ্যে থাকবে, তখন সেটা যদি এত পার্সেন্টের মধ্যে ইনফ্লেশন ঘটে তখন সেটাকে কী বলবো? ক্রিপিং ইনফ্লেশন। তারপর 2 নম্বর কী লেখা আছে? ওয়াকিং ইনফ্লেশন। মানে মানে কি, হোয়েন ইনফ্লেশন ইজ ইন সিঙ্গেল ডিজিট। যখন ইনফ্লেশনটাকে একটা সিঙ্গেল ডিজিটে থাকবে, মানে কি, প্রথমে একটা বললো ক্রিপিং, আর ওয়াকিং ইনফ্লেশন হচ্ছে মানে ক্রিপিং ইনফ্লেশনের ঠিক একটু বেশি। মানে কি, ক্রিপিং ইনফ্লেশন ধরো একটু একটু এগোচ্ছিলো, আর ওয়াকিংটা হচ্ছে তার তার থেকে একটু বেশি। তার মানে কি, ওটা 1 থেকে 4%-এর মধ্যে থাকলে সেটাকে ক্রিপিং ইনফ্লেশন বলবো, আর 2 থেকে 10-এর মধ্যে থাকলে সেটাকে ওয়াকিং ইনফ্লেশন বলবো। ধরো আগে তোমার একটা কিছু দ্রব্যের দাম 5 টাকা, বুঝতে পারলে? তো সেটা দাম বেড়ে হয়ে গেল ধরো 60 টাকা বা 8 টাকা ধরে গেল। তো কি হলো? ক্রিপিং, এটা হচ্ছে ক্রিপিং। ধরো 2 টাকা ছিল আগে দাম, তো 2 টাকা থেকে যখন 5 টাকা হলো তখন ক্রিপিং ইনফ্লেশন হলো। আর 5 টাকা থেকে যখন 8 টাকা হলো তখন কী হয়ে গেলো? ওয়াকিং ইনফ্লেশন ঘটে গেল। বুঝতে পারলে? এবার 3 নম্বর কী লেখা আছে? রানিং ইনফ্লেশন। রানিং ইনফ্লেশন কোনটাকে বলবো? হোয়েন ইনফ্লেশন স্টার্টস টু রাইজ অ্যাট এ সিগনিফিক্যান্ট রেট। বুঝতে পারলে? আর আগেরটা কি দেখবো? এটা লেস দ্যান 10% হবে। বুঝতে পারলে? কখনো 10%-এর ওপরে যাবে না, কারণ এখানে লেখাই আছে সিঙ্গেল ডিজিট। সিঙ্গেল ডিজিট মানে কি? 10%-এর নিচে। বুঝতে পারলে? ওয়াকিং ইনফ্লেশনটা কি? তাই এরপর আমরা কি পড়বো? রানিং ইনফ্লেশন। তো কি পড়লাম? হোয়েন ইনফ্লেশন স্টার্টস টু রাইজ অ্যাট এ সিগনিফিক্যান্ট রেট। মানে কি, একটা নির্দিষ্ট রেটে যখন তোমার, মানে রানিং ইনফ্লেশন কোনটাকে বোঝাবো? যখন ওয়াকিং, যখন হাঁটার ইনফ্লেশনটাকে যেটা বলছি। আর ওয়াকিং যখন দ্রুত, রানিং মানে কি তার থেকে দ্রুত, তখন সেটা কি বলবো? রানিং ইনফ্লেশন। আর সেই রেটটা কত হবে? যখন 10% থেকে কি 20%-এর মধ্যে থাকবে তখন সেই ইনফ্লেশনটাকে কী বলবো? রানিং ইনফ্লেশন। বুঝতে পারলে? এখানে দেখো, যখন একটা দ্রব্যের জিনিস 2 টাকা ছিল, 2 টাকা থেকে কত হলো? 5 টাকা, তখন কি বললাম? ক্রিপিং। 5 টাকা থেকে 8 টাকা হলো তখন সেটাকে বললাম ওয়াকিং। এবার 8 টাকা থেকে ধরো হয়ে গেল ধরো 17 টাকা। তো কি হয়ে গেল? রানিং। মানে হুট করে দামটা কি অনেকটা বেড়ে গেল না? 2 টাকা থেকে ডাইরেক্ট 17 টাকা, মানে কি রানিং, এটা রানিং ইনফ্লেশন চলে গেলো, অনেকটা বৃদ্ধি ঘটে গেল। তো তখন সেটা কী বলবো? রানিং ইনফ্লেশন। বুঝতে পারলে? গ্যালোপিং ইনফ্লেশন কোনটাকে বলবো? দিস ইনফ্লেশন রেট অফ বিটুইন 20% আপ টু 1000%। মানে কি, 20% থেকে 1000%-এর মধ্যে যেটা ইনফ্লেশন বৃদ্ধি ঘটবে তখন সেটাকে কী বলবো? গ্যালোপিং ইনফ্লেশন। বুঝতে পারলে? আর হাইপার ইনফ্লেশন কোনটাকে বলবো? যদি 1000%-এর তার থেকে বেশি হয়ে যায়, মানে কি এক্সট্রিম পরিমাণে যদি কি হয়ে যায়, ইনফ্লেশন ঘটে যায়, তখন সেটা কী বলবো? হাইপার ইনফ্লেশন। বুঝতে পারলে? যেটা 1000%-এর বেশি হয়ে যাবে। তো এখানে কী লেখা আছে দেখো? এক্সট্রিম ফর্মস অফ ইনফ্লেশন, মানে এক্সট্রিম লেভেলে যখন ইনফ্লেশন ঘটে যাবে তখন সেটাকে কী বলবো? হাইপার ইনফ্লেশন। আর এটা কি, যদি মান্থলি হিসাবে ধরি তো মান্থলি হিসাবে কত বাড়ছে? 30 থেকে 40%। বুঝতে পারলে? তো আমরা কী পড়লাম? ক্রিপ ইনফ্লেশন কোনটাকে বলবো? 1 থেকে 4%-এর মধ্যে যেটা থাকবে সেটাকে বলবো ক্রিপ ইনফ্লেশন।
যখন 10% চলে যাবে, 2 থেকে 10% মধ্যে থাকবে, সেটাকে বলবো ওয়াকিং ইনফ্লেশন, মানে কি সিঙ্গেল ডিজিটের মধ্যে থাকবে, 10% কমে থাকবে, সেটাকে কী বলবো ওয়াকিং। আর 10% যেমন পেরিয়ে গেল, তখন 10 থেকে 20% মধ্যে সেটাকে কী বলবো রানিং ইনফ্লেশন। আর গ্যালোপিং ইনফ্লেশন কোনটা বলবো, যেটা 20% টু 1000%-এর মধ্যে থাকবে, আর 1000%-এর উপরে যদি বেরিয়ে যায় তখন সেটাকে কী বলবো হাইপার ইনফ্লেশন। আর এটা মান্থলি হিসাবে যদি ধরি তখন কী হবে 30 থেকে 40% ইনক্রিজ হবে, বুঝতে পারলে? তো এই হচ্ছে বেসিস অফ স্পিড অনুসারে যেটা ইনফ্লেশন ঘটে। আশা করি বুঝে গেলে। এরপর পড়বো অন দ্য বেসিস অফ কজেশন, মানে কি, মানে তোমার কী কী কারণে আমাদের ইনফ্লেশন মানে বাড়তে পারে সেটা আমরা পড়বো। তো 1 নম্বরে পড়বো ডিমান্ড পুল ইনফ্লেশন, মানে কি, হোয়েন অ্যাগ্রিগেট ডিমান্ড ইজ অ্যান ইকোনমি আউটপেসেস অ্যাগ্রিগেট সাপ্লাই, মানে কি বোঝাতে চেয়েছে, যখন কোনো গুডসের সাপ্লাই যদি কম থাকে আর যদি লোক কী করে সেটার ডিমান্ডটা করতে থাকে, মানে ডিমান্ড করে যাচ্ছে, তো ডিমান্ড করতে থাকলে কী হবে, এক সময় সেই গুডসটার কি দামটা বৃদ্ধি পাবে, তাহলে কি লোক কী বলবে, তাহলে সেই লোকটা বা লোকগুলো কী করবে, যদি দামটা বেড়ে যায় তো যে মানে যাদের কাছে সেই মানে অ্যামাউন্টটা থাকবে, মানে টাকাটা থাকবে, তারাই শুধু কিনতে পারবে। কারণ কি হচ্ছে এখানে লিমিটেড সাপ্লাই আছে, কিন্তু ডিমান্ডটা অনেক লোকগুলো ডিমান্ড করছে, তখন কী হবে দামের বৃদ্ধি ঘটে যাবে। দামে যদি বেশি পরিমাণে বৃদ্ধি ঘটে যায়, তো যাদের কাছে বেশি টাকা থাকবে তারাই সেই ডিমান্ডটা ফুলফিল করতে পারবে। সেই জন্য কী হয়, ডিমান্ডটা বাড়লে গেলে কী হয়, তোমার ইনফ্লেশন ঘটে, বুঝতে পারলে? আর কি একটা হয় ডেফিসিট ফাইন্যান্সিং বাই গভর্নমেন্ট, তখন দেখবে সরকারের আয় হয়েছে ধরো 1000, কিন্তু ব্যয় হয়ে গেছে 2000 কোটি, তখন এর মাঝখানের গ্যাপটা কি 1000 কোটি। তো 1000 কোটি যখন সেই ডেফিসিটটা চলে আসবে, সেক্ষেত্রেও কী হবে, ডিমান্ড পুল ইনফ্লেশন ঘটবে, বুঝতে পারলে? তো ডেফিসিট ফাইন্যান্সিং বাই গভর্নমেন্টের কোনটা, যদি সরকারের যদি এক্সপেন্ডিচারটা বেশি হয়ে যায় রিসিভ থেকে, তখন যে ডেফিসিটটা ঘটে, তখন সেই ডেফিসিটটা কী বলবো, আমাদের মানে ডেফিসিটের কারণে আমাদের কী হচ্ছে, ইনফ্লেশন ঘটেছে, বুঝতে পারলে? আর 2 নম্বরে কী লেখা আছে, কস্ট পুশ ইনফ্লেশন, হোয়েন the price increase due to the rising cost of inputs like wage increase, high transport price, unavailability of raw materials। ধরো তুমি কোনো কারখানায় কোনো একটা প্রোডাকশন করছো বা কোনো একটা গুডস তৈরি করলে, তো সেই গুডসটা ধরো তোমার দাম পড়লো কত, 100, যে গুডসটার দাম। তারপর এর সঙ্গে কী কী অ্যাড হবে, হলো জিএসটি অ্যাড হবে, তোমার ট্রান্সপোর্ট যে নিয়ে যাওয়ার ব্যবস্থা, তো সেটার টাকা লাগবে, তারপর লেবারের টাকা লাগবে, এই সব কিছু মানে ইনপুটসগুলো লেগে কী দামটা পড়লো, শেষে সেই দামটা মার্কেটে কত দাম পড়লো ধরো 200 টাকা। তাহলে কি 200 টাকা এখন হচ্ছে। আর যদি কি হয় পরবর্তীকালে দেখা যায় কি ট্রান্সপোর্টের দাম বেড়ে গেছে, লেবারের যে টাকাটা দিচ্ছ সেটার দাম বেড়ে গেছে, তো এগুলো সব ইনপুটসগুলো যদি বেড়ে গিয়ে যদি সেটার দাম পরে করে 200 কী হয় 200 প্লাস হয়ে যায়, তখন সেটা কি বলবো কস্ট পুশ ইনফ্লেশন, বুঝতে পারলে? কোনটাকে বলবো কস্ট পুশ ইনফ্লেশন, যখন দেখবে এই যে তোমার ইনপুট যেগুলো আছে দামগুলো, যেমন ট্রান্সপোর্টের, যেমন ওয়েজেস, এগুলো যদি দাম বেড়ে যায় বা ইনক্রিজ ঘটে, তখন সেটা কি হবে, তোমার যে মেন প্রোডাক্টের যে মেন প্রাইসটা সেটার দাম বৃদ্ধি পাবে, তো তখন কী হবে কস্ট পুশ ইনফ্লেশন ঘটবে, তখন ইনফ্লেশন অটোমেটিক ঘটে যাবে, বুঝতে পারলে? তারপর কি আমরা কিন্তু বেসিস অফ কজেশনে কী পড়লাম, এই দুটো পড়লাম। এছাড়াও কী ছিল দেখো সামনে, এছাড়াও ছিল তোমার তিনটে ছিল, এই 4টে জিনিস ছিল, এটা জাস্ট কি মনে রাখবে, এই 4টা জিনিস অতটা ইম্পর্টেন্ট না পরীক্ষার জন্য, শুধু দেখে রাখবে। মেন হচ্ছে এই দুটো, 4টা কি মনিটারি ওয়ান, তারপরে হেডলাইন কেয়ার ওয়ান, তারপর হচ্ছে প্রফিট ইন্ডিউসড ওয়ান, আর এটা কি স্ট্রাকচারাল ওয়ান। তো এইটুকু জাস্ট মনে রাখবে, দেখে রাখবে। এই 4টা জিনিস পরীক্ষাতে অত পড়ে না, মেন হচ্ছে এই দুটো, বুঝতে পারলে? এই দুটো মনে রাখবে। তারপরে আমরা কি বলেছিলাম, স্কুফ্লেশন কি আর স্ট্যাগফ্লেশন কি, তো চলো সেটা আমরা পড়বো। স্কুফ্লেশন আর স্ট্যাগফ্লেশন পড়ার আগে আর একটা জিনিস তোমাদের বোঝাই, দেখো এই গ্রাফটা দেখো, এটা কি বোঝাচ্ছে, এটা হচ্ছে ইকোনমি অ্যাক্টিভিটি, এই পুরোটা কি ইকোনমি অ্যাক্টিভিটি, আমরা কী জিনিসটা এটা বুঝাবো। রিসেশন কখন ঘটে
সেটা আমরা জানবো, ডিপ্রেশন কখন ঘটে সেটা আমরা পড়বো, ডিফ্লেশন কখন ঘটে সেটা আমরা পড়বো, ইনফ্লেশন কখন হয় সেটা আমরা পড়বো, ডিসইনফ্লেশন কখন ঘটে সেটা আমরা পড়বো, আর ডিফ্লেশন কখন ঘটে আমরা এই গ্যাপের মধ্যে এই কয়েকটা জিনিস বলবো। রিসেশন কথার মানে কি? রিসেশন কথার অর্থ হলো তোমার যখন আর্থিক মন্দা ঘটে যাবে, ধরো কোনো দেশের ইকোনমিক গ্রোথটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে, বা ধরো ইকোনমিক গ্রোথটা খুব বাজে যাচ্ছে, মানে ইকোনমি ব্যবস্থাটা খুব গ্রোথ হচ্ছে না আর খুব বাজে দিকে অবস্থা যাচ্ছে, আর্থিক মানে খুবই দুর্বল হয়ে গেছে, তখন সেটা কী বলবো? রিসেশন বলবো। আর এই রিসেশনের তোমার কী বলবো? এক্সট্রিম ভার্সনটাকে কী বলবো? এই ডিপ্রেশন বলবো। বুঝতে পারলে? যখন প্রথমে কী হলো? রিসেশনে ছিল, মানে ঘাটতিতে যাচ্ছে, তারপর ঘাটতিতে যেতে যেতে কি একটা আর লেভেলটা কি আরও বেড়ে গেল, নিচে যাচ্ছে, মানে কি এই লেভেলটা আরও বেড়ে গেল, মানে ডিপ্রেশনে চলে গেল, তখন ওই এক্সট্রিম লেভেলে চলে গেলে আর্থিক মন্দাটা, তখন সেটাকে কী বলবো? ডিপ্রেশন বলবো। এবার সরকার দেখবে কি দেশের ইকোনমি ব্যবস্থা যদি খুব বাজে অবস্থা হয়, সরকার কী করবে? সেটাকে কোনো একটা ব্যবস্থা নেবে, তো যে ব্যবস্থার ফলে সেই ইকোনমি ব্যবস্থাটা একটু যে গ্রোথ ঘটতে থাকবে, তখন সেটাকে কী বলবো? রিফ্লেশন বলবো। বুঝতে পারলে? মানে সরকার তখন কিছু একটা ব্যবস্থা করবে, যে স্টেপটা নেবে, স্টেপ নেওয়ার পর যদি এই দেশের ইকোনমিক গ্রোথটা যে হালকা হতে থাকবে আর আস্তে আস্তে গ্রোথ হতে থাকবে, তখন সেই পজিশনটাকে বা সেই অবস্থাটাকে কী বলবো? রিফ্লেশন বলবো। বুঝতে পারলে? তারপরে এ অবধি চলে এলো, রিসেশন থেকে ডিপ্রেশন, ডিপ্রেশন থেকে কি রিফ্লেশন চলে গেল, রিফ্লেশন চলে গেল। তারপর ইনফ্লেশন কোনটাকে বলবো? যখন কোনো জিনিসের দাম হচ্ছে হঠাৎ বেড়ে গেছে, ধরো তার 50% বৃদ্ধি ঘটে গেছে, এখানে যখন ছিল তখন ঠিক ঠিক ছিল, যখন এই জায়গায় দামটা ছিল তখন কি ইনফ্লেশনটা ছিল না, তখন ঠিকঠাক চলছিল। আর যখন দেখা গেল সে দামের 50% বৃদ্ধি ঘটে গেছে, 50% বৃদ্ধি গেছে, তখন সেটা কী বলবো? ইনফ্লেশন বলবো। বুঝতে পারলে? এটুকু বুঝতে পারলে? তারপরে কি ইনফ্লেশন কোনটাকে বলবো? ধরো কোনো দ্রব্যের গুডসের 50% বেড়ে গেল, তখন সেটাকে বললাম ইনফ্লেশন। 50% থেকে 40% আস্তে আস্তে এবার সরকার কি কোনো একটা স্টেপ নেবে, তো সেই স্টেপের মাধ্যমে কী করবে? সেটাকে কমবে, 40% করবে, 40% থেকে 30% করবে, 30% থেকে কী বলবো? মানে 30% করবে, 30 থেকে 20%। তো কী স্টেপ নেবে? ধরো ইনফ্লেশন মানে কি? মার্কেটে সবার কাছে টাকা, ইনকাম বেশি, তো মার্কেটে টাকা বেশি, তখন সরকার কী বলবে? কোনো একটা স্কিম চালু করবে, বা ব্যাংকে কী বলবে? তখন কি মানে বলে দেবে লোনের, তখন কি বলবে? বলে দিল কি, মানে ধরো তোমার ব্যাংকে রেট বেড়ে দিল, রেট অফ ইন্টারেস্ট বাড়িয়ে দিল, কি ব্যাংকে এত যে যতটা টাকা রাখবে সেই পরিমাণে ইন্টারেস্ট রেট তার মানে বেশি দেওয়া, রেটটা বেশি দেবে। তো রেট বেশি দিলে কি লোক কী করবে? টাকাটা ব্যাংকে গিয়ে জমা রাখবে, তো ব্যাংকে গিয়ে জমা রাখলে কি, তো মার্কেটে যে টাকাটা ছিল একটু কমবে, বা সরকার কোনো একটা স্কিম চালু করে দিল, সেই স্কিমের মাধ্যমে কী করলো? যাতে কি একটু ইনফ্লেশনটা ঘটে, সেই ব্যবস্থা নেবে। তো পুরোপুরি তো 50 থেকে যে 40% করলো, 30% করলো, তো এটাও তো 40% আর 60% কি, এটাও ইনফ্লেশন, ইনফ্লেশন তো কমেনি। তো তখন কি 50% থেকে 40% যাবে, বা 30% যাবে, বা 20% যাবে, তো এগুলোও কি এক একটা ইনফ্লেশন? হ্যাঁ, তো তখন সেটাকে কী বলবো? ডিসইনফ্লেশন। আর যখন দেখবো ডিফ্লেশন কোনটাকে বলবো? যখন দেখবো ইনফ্লেশন হচ্ছে 50% আর ডিফ্লেশন কোনটাকে বলবো? তার থেকে কমে গেছে, মানে কি? মানে দেখো, যখন ধরবে কোনো জিনিসের দাম 10 টাকা ছিল, 10 টাকা থেকে যখন হচ্ছিলো 12 টাকা বা 15 টাকা বা 20 টাকা, কী হচ্ছিলো? ইনফ্লেশন ঘটছিলো। 10 টাকা থেকে 12 টাকা হচ্ছে, 12 টাকা থেকে 15 টাকা, 20, এই পজিশনে যখন যাচ্ছিলো তখন কি ইনফ্লেশন ঘটছিলো। এবার ইনফ্লেশন থেকে ইনফ্লেশন আসতে গেলে কী করতে হবে? মানে 10 টাকা থেকে দামটা আস্তে আস্তে কমবে। ধরো আগে ছিল কোনো জিনিসের দাম ধরো 2 টাকা ছিল, হ্যাঁ, তো 2 টাকা থেকে কত হয়েছিল? 10 টাকা হয়েছিল, তো ইনফ্লেশন ঘটে গেছিলো। হ্যাঁ, তো ইনফ্লেশন ঘটেছিল, তো সেই 10 টাকা জিনিসটা কী করবে? ধরো প্রথমে 9 টাকাতে আনলো, তারপরে 8 টাকাতে আনলো। বুঝতে পারলে? তো কী হলো? 9 টাকা থেকে 8 টাকা আনলো, তখন কী হলো? ডিসইনফ্লেশন ঘটলো। ডিসইনফ্লেশন মানে কি? একটু মানে মুদ্রাস্ফীতি কি একটু ঘটতে লাগলো। তার মানে কি 2 টাকা থেকে 10 টাকা যে হয়ে গেছিলো, এখন 9 টাকা 8 টাকা হচ্ছে। যখন সেই দামটা কি 2 এর থেকে কম হয়ে যাবে, ধরো 1 টাকা হয়ে গেল, 2 এর থেকে 1 টাকা হয়ে গেল, বা তার থেকেও কম হয়ে গেল, তখন সেটা কী বলবো? ডিফ্লেশন বলবো। বুঝতে পারলে? তো কোনটাকে রিসেশন বলে, কোনটাকে ডিপ্রেশন বলে, কোনটাকে রিফ্লেশন বলে, কোনটাকে ইনফ্লেশন বলে, কোনটাকে ডিসইনফ্লেশন বলে, কোনটাকে ডিফ্লেশন বলে। আশা করি বুঝতে পারলে। হ্যাঁ, আর একটা তোমাদের উদাহরণ দিয়ে বোঝাই। ধরো কোনো একটা বিস্কিটের প্যাকেটের দাম হচ্ছে 15 টাকা। বুঝতে পারলে? তো হঠাৎ দাম বেড়ে হয়ে গেল 20 টাকা, তো কী হলো? ইনফ্লেশন ঘটে গেল। বুঝতে পারলে? এখানে গেলে কী হলো? ইনফ্লেশন ঘটে গেল। এবার সরকার কী করবে? সেই দামটা কমানোর চেষ্টা করবে, মানে কি
সরকার আনবে 19 টাকাতে আনার চেষ্টা করবে, তারপর কি 18 টাকাতে আনার চেষ্টা করবে, কিন্তু 19 আর 18 আনলেও কী হবে, সেই জিনিসটা 15 টাকা থেকে বেশি হচ্ছে না, তো কি ইনফ্লেশন, তখন কি ডিসইনফ্লেশন ঘটলো। এবার কী করবে সরকার, যখন দেখবে 15 টাকা থেকে যদি কমে কত টাকা আনতে পারবে, যদি সেটাকে 10 টাকাতে আনতে পারে, তখন সেই সেটা কী বলবো, তখন সেটাকে বলবো ডিফ্লেশন বলবো। এবার বুঝতে পারলে, ধরো কোনো জিনিসের দাম 15 টাকা ছিল, 15 টাকা বেড়ে 20 টাকা হয়ে গেল, মানে কি ইনফ্লেশন ঘটে গেল। এবার সরকার কী করলো, সেটাকে কমানোর জন্য কী করতে পারবে, সাবসিডি দিয়ে, মানে দাম যদি ইনফ্লেশন ঘটে যায় তো সাবসিডি দেবে, তো সাবসিডি দিলে কি সেই দামটা কি একটু কমতে থাকবে। তো কী হলো, তো 20 টাকা থেকে ধরো 19 টাকাতে নিয়ে এলো, 18 টাকাতে নিয়ে গেলো, তো একটু একটু কম হলো না, একটু কম হতো মানে কি সেটাকে ইনফ্লেশনে নিয়ে আনলো। তারপর কি ডিসইনফ্লেশন থেকে যে ডিফ্লেশনে যখন যাবে, তো কি যে দামটা আগে ছিল সেই দামের থেকে যদি আর কম দামে দিয়ে যায়, তখন সেটাকে কী বলবো, ডিফ্লেশন বলবো। বুঝতে পারলে, এইটুকু বিষয়। তো এখানে কি লেখা আছে দেখো, রিফ্লেশনে কি লেখা আছে, যখন act of stimulating the economy after a period of economic slowdown or কি লেখা আছে, কন্ট্রাকশন। বুঝতে পারলে, মানে কি, মানে হচ্ছে যখন দেশের আর্থিক অবস্থা খুব খারাপের দিকে চলে যাচ্ছিলো, তারপরে দেশের মানে অবস্থাকে ঠিক আনার জন্য সরকার যে পদক্ষেপ স্টেপগুলো নিয়েছিল, তো সেই স্টেপ নেওয়ার ফলে যে তোমার ইকোনমিকের একটু গ্রোথ হয়ে গেছিলো, সেই পর্যায়টাকে কী বলবো, রিফ্লেশন বলবো। তো এই জিনিসটাই এখানে লেখা আছে। বুঝতে পারলে, তারপরে কী লেখা আছে, দ্য গোল ইজ টু এক্সপ্যান্ড আউটপুট, স্টিমুলেট স্পেন্ডিং অ্যান্ড কার্ভ দ্য ইফেক্টস অফ ডিফ্লেশন। তারপর কী লেখা আছে, পলিসিস ইনক্লুড ট্যাক্স কাটস, তারপর কি ইনফ্রাস্ট্রাকচার স্পেন্ডিং, ইনক্রিজিং দ্য মানি সাপ্লাই, লোয়ারিং ইন্টারেস্ট রেটস। মানে কি, তো রিফ্লেশন সরকার কখন করবে বলো, সরকার তখন ব্যাঙ্কগুলোকে কী বলবে, ব্যাঙ্কগুলো কী করবে, তখন রেট অফ ইন্টারেস্টটাকে যদি কমিয়ে দেয়, তো কী করবে, বলবে কি লোন বেশি দেবো, লোনে মানে কম ইন্টারেস্টে লোন দেবো, তখন লোক কী করবে, তখন বেশি বেশি করে ব্যাঙ্ক থেকে টাকা নেবে, লোন নেবে। এবার কী করবে, নিজে কোনো প্রোডাকশনে কাজে লাগাবে, প্রোডাকশন কাজে লাগলে কী হবে, দেশের কী হবে, প্রোডাকশন করবে। তো এইভাবে কী করে সরকার রিসেশন যেটা দেখা যায়, সেখান থেকে কি মানে কী করে, এই যে এখানে পড়লাম, রিসেশনে থেকে যখন ডিপ্রেশনে চলে যাবে, ডিপ্রেশন থেকে রিফ্লেশনে আনার জন্য কী করবে সরকার, এই ব্যবস্থাগুলো করবে। তখন কি করবে, তখন আস্তে আস্তে এই ডিপ্রেশনটা কমবে, তখন সেটা যে অবস্থাতে যাবে, তা সেই অবস্থানটাকে কী বলবো, রিফ্লেশন বলবো। বুঝতে পারলে, তারপরে স্কিউফ্লেশনটা কি, স্কিউ প্লাস ফ্লেশন, সেটাকে বলবো স্কিউফ্লেশন। দাও কী লেখা আছে, ইট ইজ দ্য স্কিউড প্রাইস ইন দ্য প্রাইস অফ সাম আইটেমস হোয়াইল রিমেইনিং আইটেমস প্রাইস রিমেইন দ্য সেম। ধরো হঠাৎ করে এক সময় দেখা গেছিলো পেঁয়াজের দাম বেড়ে গেছিলো, তো অন্যান্য যেগুলো সবজি ছিল, গাছের সবজি ছিল, সব দাম ঠিক ছিল, আলুর দাম ঠিক ছিল ধরো, কিন্তু পেঁয়াজের দাম হঠাৎ বেড়ে গেছে। তো এক সময় কি একটা সিজনে কি দেখা যায়, একটা এমন সিজন চলে আসে কি যে কোনো একটা গুডসের দাম হঠাৎ বেড়ে যায়, তখন সেটাকে কী বলবো, স্কিউফ্লেশন বলবো। দেখো উদাহরণ কী দেওয়া যায়, সিজনাল রাইস ইন প্রাইস অফ অনিয়ন্স, ধরো পেঁয়াজের দাম এক সিজনের এক সময় বেড়ে গেছিলো, তো সেটা কী বলবো, স্কিউফ্লেশন বলবো। বুঝতে পারলে, কিন্তু সব বাকিগুলো যে আইটেমগুলো থাকবে তারগুলো দামগুলো সেম থাকবে, তো সেটাকে কী বলবো, স্কিউফ্লেশন। বুঝতে পারলে, এই গ্যাপটাও বুঝে গেলাম। তারপরে কি লেখা আছে, সিপিআই, তো এটা কি, কনজিউমার প্রাইস ইন্ডেক্স। তো আমাদের যে ইনফ্লেশনটা ঘটছে, তো ইনফ্লেশনটার একটা কি থাকে, একটা ইন্ডেক্স থাকে। তো কটা ইন্ডেক্স থাকে, দুটো ইন্ডেক্স পড়বো, সিপিআই পড়বো, আর একটা কী পড়বো, ডাব্লিউপিআই। তো ডাব্লিউপিআই ফুল ফর্ম হচ্ছে হোলসেল প্রাইস ইন্ডেক্স, আর সিপিআই ফুল ফর্মটা কী পড়বো, কনজিউমার প্রাইস ইন্ডেক্স। তো প্রথমে আমরা পড়বো সিপিআই। তো কনজিউমার প্রাইস ইন্ডেক্সটা কি, কনজিউমার প্রাইস ইন্ডেক্সটা হচ্ছে আরেকটা ইন্ডেক্স হয়, সেটা কী বলবো, সেটাকে বলো প্রডিউসার প্রাইস ইন্ডেক্স। এই তিনটা ইন্ডেক্স হয়, কিন্তু আমরা প্রডিউসার প্রাইস ইন্ডেক্সটা পড়বো না, আমাদের মেনলি দুটোই, সেটা পরীক্ষাতে পড়ে না, তো সিপিআইটা পড়বো আর ডাব্লিউপিআইটা পড়বো। বুঝতে পারলে, তো কনজিউমার প্রাইস ইন্ডেক্সটা কি, ইট ইজ এ প্রাইস ইন্ডেক্স দ্যাট মেজার্স এভারেজ প্রাইস অফ আইটেমস ওভার এ গিভেন পিরিয়ড অফ টাইম। ধরো তুমি একটা কনজিউমার, হ্যাঁ, তুমি হয়তো কোনো কিছু কিনছো, তো তুমি কনজিউমার হলে, তো তুমি কনজিউমার হিসাবে কী করলে, তুমি যে যতগুলো জিনিস কিনলে সেই জিনিসগুলোর এভারেজ বের করার জন্য, এভারেজ প্রাইসটা বের করার জন্য যে ইন্ডেক্সটা যে ইন্ডেক্সটা পাবো, সেই ইন্ডেক্সটা হচ্ছে সিপিআই। বুঝতে পারলে, মানে যে যতগুলো তুমি জিনিস কিনলে তার সবগুলোর এভারেজ প্রাইস মেজার করার জন্য এই সিপিআইতে মেজার করবো। বুঝতে পারলে,
তারপর কি লেখা আছে, সিপিআই ইজ পাবলিশ বাই এনএসও আন্ডার মসপি। তো এনএসও আন্ডারে মসপি কী করে, এটাকে পাবলিশ করে। আর এর বেস ইয়ার কত, 2011 to 12, এটা মনে রাখবে। তারপরে কী লেখা আছে, সিপিআই ইজ পাবলিশড উইথ অন এ মান্থলি বেসিস, মান্থলি বেসিসে কী হয়, কনজিউমার প্রাইস ইন্ডেক্সটা মেজার করা হয়। তারপরে কি একটা সূত্র আছে, সিপিআই ইজ ইকুয়াল টু কি, কস্ট অফ মার্কেট বাস্কেট ইন গিভেন ইয়ার্স, মানে তোমার যে ইয়ারে আছো সেই ইয়ার অনুসারে মার্কেট প্রাইস কত, আর কস্ট অফ দ্য মার্কেট বেসিস ইন বেস ইয়ার, মানে বেস ইয়ার মানে কোনটাকে বলবো, যেটা হচ্ছে 2011 to 12, এই বেস ইয়ারকে ধরে যে দামটা আছে সেই দামটাকে ধরবো। আর এখন বর্তমানে ইয়ারে যেটা দাম আছে সেটা কি কী রেশিও নিব, ওপরে কী রাখবো, ওপরে যেটা মার্কেট প্রাইস রাখবো এই কারেন্ট ইয়ার, আর নিচে রাখবো এটা বেস ইয়ার, বুঝতে পারলে, ইন্টু 100% করবো, যেটা পাবো সেটাকে কী বলবো, সিপিআই বলবো, বুঝতে পারলে। এই সূত্রটা মনে রাখবে। তারপর আমরা পড়ব দেয়ার আর 4 টাইপস অফ সিপিআই। আবার সিপিআই ক রকমের হয়, আবার সিপিআই 4 রকমের হয়, কী কী সেটা পড়বো। যখন দেখবো সিপিআই ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার, ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কারের ক্ষেত্রে কী বলবো, সিপিআই আইডব্লিউ। আর যখন দেখবো সিপিআই ফর এগ্রিকালচার লেবারের ক্ষেত্রে ইউজ হয় তখন সেটাকে বলবো সিপিআই এল বলবো। আর সিপিআই ফর রুরাল লেবারদের ক্ষেত্রে যখন সিপিআই ইউজ করা হয় তখন সেটাকে বলবো সিপিআই আরএল। আর সিপিআই যখন আরবান নন ম্যানুয়াল এমপ্লয়িজের ক্ষেত্রে ব্যবহার হয় তখন সেটাকে বলবো সিপিআই ইউএনএমই, বুঝতে পারলে। আর রুরাল আর আরবান এই দুটাকে যখন মিক্সড করে দেবো, দুটাকে মিলিয়ে যখন বলবো তখন কী বলবো, সিপিআই আর প্লাস ইউ, যেটাকে কী বলবো সিপিআই সি। আর সি এর মানে কী হচ্ছে, কম্বাইন্ড, বুঝতে পারলে। সিটা কী বলবো, কম্বাইন্ড, মানে সিপিআই কম্বাইন্ড, বুঝতে পারলে। রুরাল আর আরবান যখন মিশিয়ে দেবো দুটোকে, বুঝতে পারলে। আর এটাই সাধারণত বেশি ইউজ করা হয়। আর সবথেকে ভালো, যদি সবথেকে ভালো কী হয় ইন্ডেক্স হয় তো কোনটাকে বলবো, সিপিআইটাকেও সবথেকে ভালো ইন্ডেক্স ধরবো, বুঝতে পারলে। এরপর পড়বো ডাব্লিউপিআই। ফুল ফর্মটা কি বলেছিলাম, হোলসেলার প্রাইস ইন্ডেক্স। হোলসেল প্রাইস ইন্ডেক্সটা কি, হোলসেল প্রাইস ইন্ডেক্সটা হচ্ছে তোমার, ইট ইজ এ মেজার চেঞ্জেস ইন হোলসেলার প্রাইস। ডাব্লিউপিআই মানে কি, যখন তোমার হোলসেলারের ক্ষেত্রে কি, যে তারা যে দামে কেনাকাটা করে, যে দামে নেই, তো সেই দামটাকে কি মানে যে কেনাকাটা করে সেই কেনাকাটার উপর যে মেজার করা হয়, এই যে ইন্ডেক্সটা মেজার করা হয় সেটা কি দ্বারা মেজার করা হয়, ডাব্লিউপিআই দ্বারা মেজার করা হয়, তো সেটাকে বলবো হোলসেল প্রাইস ইন্ডেক্স। আর ডাব্লিউপিআই ক্যালকুলেটস দ্য মার্কেট প্রাইস পেড বাই ম্যানুফ্যাকচারার অ্যান্ড হোলসেলার, মানে কি ডাব্লিউপিআই যে ক্যালকুলেট করা হয় সেটার মার্কেট মানে কাদের দ্বারা করা হয়, যারা হোলসেলার আছে তাদের কি মার্কেট প্রাইস দ্বারা এই ডাব্লিউপিআইটা কী করা হয়, মেজার করা হয়। মানে হোলসেলাররা যে মানে প্রাইসে কেনাকাটা করে, সেই যে প্রাইস যে প্রাইসটা কেনাকাটা করে সেই প্রাইসটার মানে ক্যালকুলেট করার জন্য কি আমরা ইউজ করবো, এই ডাব্লিউপিআই ইন্ডেক্স, বুঝতে পারলে। এর বেস এর কত, এর বেস হচ্ছে 2011 to 12। তারপরে কি ডাটা ইজ রিলিজ অন এ মান্থলি বেসিস, এটাও কি মান্থলি বেসিসে কী করা হয়, এটাকে রিলিজ করা হয়। তো সিপিআই আর ডাব্লিউপিআই এর মধ্যে আর একটা কি তফাৎ পড়বো, ধরো সিপিআইটা কি কনজিউমারের ক্ষেত্রে আর ডাব্লিউপিআই হচ্ছে হোলসেলারের ক্ষেত্রে, হোলসেলারদের ক্ষেত্রে এই ইন্ডেক্সটা মানে এই ইন্ডেক্সটা মানে ব্যবহার করা হয়। আর ধরো সিপিআই ক্ষেত্রে গুড অ্যান্ড সার্ভিস, গুডস যে ব্যবহার করা হয়, গুডস অ্যান্ড সার্ভিসের ক্ষেত্রে সিপিআই ব্যবহার করে, কিন্তু এখানে এখানে কোনো সার্ভিসের কোনো কথা নাই, মানে ডাব্লিউপিআই কোনো সার্ভিসের প্রয়োজন হয়, সার্ভিসের কোনো কি মেজার করা হয় না, কিন্তু এখানে কি গুডস অ্যান্ড সার্ভিস দুটোরই কি ইন্ডেক্স কি সিপিআই, বুঝতে পারলে। আর ডাব্লিউপিআইকে সার্ভিসের কোনো ইন্ডেক্স ইউজ করা হয় না, বুঝতে পারলে। এটা মনে রাখবে, সার্ভিস এখানে হয় আর সার্ভিস ডাব্লিউপিআই হয় না, বাস একটু কথা মাথায় রাখবে। এটা কি পরীক্ষায় অনেকবার প্রশ্নটা পড়েছে, সার্ভিস কোনটা দেবে থাকে কোনো স্টেটমেন্ট অনুযায়ী কি এটা মানে প্রশ্ন দিয়েছে। তো সার্ভিসটা কি ডিপিআই মানে কোনো মেজার করা হয় না, কিসে মেজার করা হয়, সিপিআই, বুঝতে পারলে। এরপর পড়বো আমরা ডিসইনফ্লেশন কি, ডিফ্লেশন কি। আমরা তো পড়লাম ডিসইনফ্লেশন কি, যখন ইনফ্লেশন ঘটে 50% ঘটে গেছে, কোনো দ্রব্যের 50% এই 50% দাম বেড়ে গেছে, তখন সেটাকে বলবো ইনফ্লেশন। আর যখন 50% থেকে সরকার কোনো স্টেপ নিয়ে কী করবে, 40%-এ নিয়ে যাবে, আর সেখান থেকে 30% নিয়ে যাবে, আস্তে আস্তে কমাবে, মানে কি এগুলোকেও বলবো ইনফ্লেশন, কিন্তু সেটা কি ডিসইনফ্লেশন, মানে আস্তে আস্তে কমাচ্ছে। তখন সরকার আস্তে আস্তে যখন দামটাকে যে দামটা বেড়েছে সেই দামটাকে যদি আস্তে আস্তে কমায় তখন সেটাকে বলবো ইনফ্লেশন। আর ডিফ্লেশন করবো ইনফ্লেশনের কি অপোজিট, হয়তো কোনো জিনিসের দাম ছিল 10 টাকা, সেই 10 টাকা থেকে কি সেটাকে করে দিল ধরো 2 টাকা, তো কী হয়ে গেল, এটাকে বলা হয় ডিফ্লেশন করে গেল, যে দামটা ছিল তার থেকে অনেক দামটা কমে গেল, তখন সেটা হলো ডিফ্লেশন। আর যদি 10 টাকা থেকে 12 টাকা হয় আর 12 টাকা 13 ঘটে থাকে তখন সেটা কি ইনফ্লেশন করছে, এদিকটা গেলে ইনফ্লেশন করছে আর তার উল্টোটা কী হচ্ছে, ডিফ্লেশন হচ্ছে, বুঝতে পারলে।
আর স্ট্যাগফ্লেশনটা কি? যখন দেখবে স্ট্যাগ মানে কি, স্ট্যাগ মানে থমকে গেছে, স্ট্যাগন্যান্ট, ইনফ্লেশন কি, ইনফ্লেশন, স্ট্যাগন্যান্ট থমকে গেছে, ইনফ্লেশন কি থমকে গেছে, দেশের ইকোনমিক গ্রোথটা কি বা কি দেশের ইকোনমিক প্রোডাকশনটা কি হয়ে গেছে, মানে কমে গেছে বা ইকোনমিক গ্রোথটা কমে গেছে, হুট করে থমকে গেছে, সেটা হচ্ছে স্ট্যাগন্যান্ট। আর ইনফ্লেশন ঘটছে বললো মার্কেটে সবার কাছে টাকা বেশি হয়ে গেছে, ইনফ্লেশন ঘটে গেছে, সেটা হচ্ছে। আর হচ্ছে আনএমপ্লয়মেন্ট। এই তিনটে যদি একসঙ্গে ঘটে যায় তখন সেটাকে বলবো স্ট্যাগফ্লেশন। বুঝতে পারলে? কী কী হবে স্ট্যাগফ্লেশন, কী হবে, ইনফ্লেশন ঘটবে আর স্ট্যাগন্যান্ট হবে, আর কী হবে, আনএমপ্লয়মেন্ট, তার সঙ্গে সঙ্গে কি আনএমপ্লয়মেন্ট বৃদ্ধি পাবে। বুঝতে পারলে? এই তিনটে যখন একসঙ্গে ঘটবে তখন সেটাকে কী বলবো, স্ট্যাগফ্লেশন। এটা পরীক্ষাতে অনেকবার প্রশ্ন করেছে। স্ট্যাগ কথার কথা হচ্ছে থমকে গেছে কি, দেশের ইকোনমিক গ্রোথ। তারপরে ইনফ্লেশন ঘটে গেছে মানে কি, তখন মুদ্রাস্ফীতি ঘটেছে। আর তার সঙ্গে সঙ্গে কী হয়েছে, আনএমপ্লয়মেন্ট ঘটে গেছে। তার মানে কি দেশের মানে আনএমপ্লয়মেন্টের সংখ্যা বেড়ে যাচ্ছে। যখন কী হয়ে যাবে, স্ট্যাগন্যান্ট হবে, দেশের অর্থনৈতিক অবস্থা মানে কী হয়ে যাবে, থমকে যাবে, আর গ্রোথ হবে না, ইনফ্লেশন ঘটে যাবে, আর কি তার সঙ্গে সঙ্গে আনএমপ্লয়মেন্ট কী হবে, ইনক্রিজ হবে। তো এই তিনটা জিনিস একসঙ্গে হয়ে গেলে সেটাকে কী বলবো, স্ট্যাগফ্লেশন। আর সেটুকু মাথায়, এটুকু কথা মাথায় রাখবে। তারপরে পড়বো আমরা ফিলিপস কার্ভ। তো ফিলিপস কার্ভ কী, ফিলিপস কী বলেছিলেন, ইনফ্লেশন ইনক্রিজ হওয়ার সাথে সাথে যদি আনএমপ্লয়মেন্ট কী হয়, ডিক্রিজ হয়, তখন সেই কার্ভটাকে কী বলেছিলেন, ফিলিপস কার্ভ। ফিলিপস কী বলেছিলেন, ধরো মার্কেটে ইনফ্লেশন ঘটে গেছে, মানে কি সবার ইনকাম বেশি, সবার কাছে টাকাটা বেশি, টাকা বেশি হলে লোক কী করবে, ডিমান্ডটা কী করবে, ডিমান্ডও কী করবে, বেশি করবে। তো ডিমান্ডটা যদি বেশি হয়, ইনফ্লেশন ঘটা মানে কি ডিমান্ড বেশি হয়ে গেছে, তো ডিমান্ড বেশি হয়ে গেলে লোক কী করবে, এবার লোক যদি বেশি হয়ে যায় তো বেশি বেশি ডিমান্ড করতে চাইবে, যে মানে বেশি বেশি গুডসের কী করতে যাবে, ডিমান্ড করতে যাবে। তো বেশি বেশি গুডসের ডিমান্ড করতে চাইলে তো বেশি বেশি ডিমান্ডের সাপ্লাই করতে হবে। তো সাপ্লাই করতে হলে কী করতে হবে, সেই গুডস আর সেটাকে প্রোডাকশন করতে হবে। আর প্রোডাকশন করতে গেলে লোকের দরকার, আর লোকের দরকার হলে কি আনএমপ্লয়মেন্টটা কি মানে ডিক্রিজ হবে। তো কথাটা বুঝতে পারলে? প্রথমে কী হলো, দেশের ইনফ্লেশন মানে বৃদ্ধি ঘটে গেলো, সবার কাছে টাকা আছে, মানে টাকা ইনকাম বেশি হয়ে গেছে, মানে কি তার ডিমান্ডও বেড়ে গেছে। ডিমান্ড বেড়ে গেলে কি গুডসের সাপ্লাই বেশি করতে হবে। আর গুডসের সাপ্লাই বেশি করতে হলে কী করতে হবে, ধরো এমপ্লয়মেন্টের দরকার আছে, মানে লেবারের দরকার আছে, লেবার না থাকলে তো প্রোডাকশন করা মুশকিল, তো বেশি বেশি লেবারের দরকার, আর বেশি বেশি লেবার দরকার হলে আনএমপ্লয়মেন্ট কী হলে অটোমেটিক কমে যাবে। তো সেই জন্য এটাকে বলছে ইনফ্লেশনটা কি ইনক্রিজ হওয়ার সাথে সাথে কি আনএমপ্লয়মেন্ট মানে ডিক্রিজ হয়ে যাবে। তো এটা কি নিচের দিকে যাচ্ছে, মানে কি নেগেটিভ। বুঝতে পারলে? তো ফিলিপস কার্ভটা কী হয়, নেগেটিভ হয়। এটুকু বুঝতে পারলে? কারণ কি ইনফ্লেশন বৃদ্ধি করছে, এদিকে আনএমপ্লয়মেন্টটা কমে যাচ্ছে। এটা কিন্তু শর্ট টার্মও হবে, এটা আবার লং টার্মে চলে গেলে হবে না। শর্ট টার্মের ক্ষেত্রে কি, এটা শর্ট টার্ম অবধি যখন থাকবে তখন সেটা কি এই ফিলিপসের এই সূত্রটা প্রযোজ্য। আর যদি লং টার্মে চলে যায় তখন সেটা কি স্ট্যাগফ্লেশনে চলে যাবে। বুঝতে পারলে? তখন আবার কী হয়ে যাবে, স্ট্যাগফ্লেশনে কী বলেছিল, ইনফ্লেশন বেশি, আনএমপ্লয়মেন্টও বেশি হয়ে যাচ্ছে, আর কী হয়ে যাচ্ছে তার সাথে সাথে স্ট্যাগ মানে কি দেশের অর্থনৈতিক ব্যবস্থাটা গ্রোথটা কি কমে যাচ্ছে, তখন সেটা স্ট্যাগফ্লেশনে চলে যাবে। বুঝতে পারলে? আর এরপর আমরা পড়বো আনএমপ্লয়মেন্ট। তো আনএমপ্লয়মেন্ট কাদের বলবো, আনএমপ্লয়মেন্ট ধরো কোনো এক কারোর কেউ একজন আছে, তার বাবার হচ্ছে অনেক ধন সম্পত্তি আছে, সে যদি বলে কি আমি কোনো কাজ করবো না, সে সে বাবার অনেক সম্পত্তি আছে, সেই সম্পত্তিতে সে তার জীবনটা কাটিয়ে দিতে পারবে। তো সেই ছেলেটা যদি কোনো কাজ না করে, হ্যাঁ, তখন সেই ছেলেটাকে কি আমরা আনএমপ্লয়মেন্ট বলবো, তখন সেটাকে আনএমপ্লয়মেন্ট বলবো না। আনএমপ্লয়মেন্ট কাকে বলবো, দেখো, it occurs when a person who is actively searching for employment is unable to find work। মানে এমন একটা এমপ্লয়মেন্ট যে যার ইচ্ছা আছে, কাজ খুঁজছে, কাজ করার ইচ্ছা আছে এবং কাজ খুঁজছে, কিন্তু সে কি কোনো কাজ পাচ্ছে না, তখন তাকে কি বলবো, আনএমপ্লয়মেন্ট বলবো। বুঝতে পারলে? তারপরে কি এখানে বলেছে, ওয়ার্কিং ফোর্স কোনটাকে বলবো, ইজ দ্য টোটাল নাম্বার অফ পিপল ইন এ কান্ট্রির টোটাল নাম্বার অফ পিপল, মানে এমন ধরো মানে এমন সংখ্যক লোক আছে ওয়ার রিজিয়ন হু আর ফিজিক্যালি এবেল, যে ফিজিক্যালভাবে কি অ্যাক্টিভ বা এবেল করতে পারবে, টু ডু জব, মানে জব করছে বা জব করতে পারবে, অ্যান্ড কি আর অ্যাভেলেবেল ফর ওয়ার্ক, মানে কাজের জন্য অ্যাভেলেবেল আছে। মানে এক কথায় বুঝে নেবে কি যারা অ্যাকচুয়ালি এখন বর্তমানে মানে কাজ করছে, যারা এমপ্লয় আছে, মানে যারা এখন বর্তমানে জব পেয়ে গেছে, যারা জব পেয়ে কাজ করছে, তাদের কি বলবো, ওয়ার্কিং ফোর্স।
বা সেটুকু মাথায় রাখবে। ওয়ার্কিং ফোর্স কাদের বলবো? যারা যারা জব পেয়ে গেছে, যারা এখন বর্তমানে জব করছে তাদেরকে বলবো ওয়ার্কিং ফোর্স। লেবার ফোর্স কাকে বলবো? উইলিং টু জব, মানে কি যাদের জব করার ইচ্ছা আছে, মানে কি আনএমপ্লয়মেন্ট। আর হু গেট দেয়ার জব, যারা অলরেডি জব পেয়ে গেছে আর যাদের জব পাওয়ার ইচ্ছা আছে, এদের দুজনকে মিলে কি বলবো? লেবার ফোর্স বলবো। তারপর নিচে কী লেখা আছে দেখো, লেবার ফোর্স ইকুয়াল টু ওয়ার্কিং ফোর্স। ওয়ার্কিং ফোর্স কোনটাকে বলবো? হু গেট দেয়ার জব, মানে কি যে অলরেডি জব পেয়ে গেছে, আর এটাকে কি বললাম? ওয়ার্কিং ফোর্স। তো এই যে যে জবটা পেয়ে গেছে ওয়ার্কিং ফোর্স, আর হচ্ছে উইলিং টু জব, মানে যার জব করার ইচ্ছা আছে কিন্তু সে এখনও জব পায়নি, মানে আনএমপ্লয়েড, এই দুজনকে মিলে কি বলবো? লেবার ফোর্স। বুঝতে পারলে? বাস এইটুকুই গল্প। তারপরে কি আবার আনএমপ্লয়মেন্টের কি আবার অনেকগুলো টাইপস আছে, তো সেই টাইপসগুলো কী পড়বো? তো অনেকগুলো টাইপস আছে বলতে আমরা বেশ যেগুলো পরীক্ষায় মানে প্রশ্ন পড়েছে বা যেটা বেশি ইম্পর্টেন্ট আমরা সেটাই পড়বো। আনএমপ্লয়মেন্টের অনেকগুলো টাইপস আছে, আমাদের অত পড়ার দরকার নেই, যেগুলো জাস্ট ইম্পর্টেন্ট সেটা আমরা পড়বো। তো প্রথমেটা কী পড়বো? ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট, মানে কি মোস্টলি ইন এগ্রিকালচার, যেটা কি এগ্রিকালচারে বেশি দেখা যায়। সেখানে কী দেখা যায়? মোর পিপল আর এমপ্লয়েড দ্যান অ্যাকচুয়ালি নিডেড, মানে কি আমার যেটুকু পরিশ্রম, মানে যেগুলো এমপ্লয়ের দরকার তার থেকে বেশি এমপ্লয় চলে আসে। হ্যাঁ, তো তখন মানে অযথা, মানে যেটা কোনো আমার প্রয়োজন নেই, মানে যেটুকু আমার তো হয়ে যাবে। ধরো একটা ভালো উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, ধরো এটুকু জমি, সেখানে দুজন কাজ করছে, তারা কি 100 কেজি হুইট কী করছে? প্রোডাকশন করছে। এবার দেখা গেল তার একটা ছেলে আছে, সে এসে জয়েন করলো, তো এখন বর্তমানে কজন হয়ে গেল? 3 জন। তো 3 জন আসার পরও কী হচ্ছে? প্রোডাকশন ওই 100 কেজি হচ্ছে। তার মানে কি একজন আসার পর তা কোনো প্রোডাকশানে কোনো পরিবর্তন হলো? কোনো প্রোডাকশন কোনো পরিবর্তন হলো না। ওই একজন আসার পর যে প্রোডাকশানে কোনো পরিবর্তন হলো না, সেই একজনকে কী বলবো? ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট। বুঝতে পারলে কথাটা? মানে অ্যাকচুয়ালি আমার যতটা দরকার, মানে যতটা দরকার এমপ্লয়ি, তার থেকে যে বেশি এমপ্লয় চলে আসে, তো সে তার থেকে বেশি এমপ্লয়ীদের মানে বেশি চলে আসে, সেই সব এমপ্লয়ীদের কী বলবো? মানে তাদের কিসের মধ্যে ধরবো? ডিসগাইজ আনএমপ্লয়মেন্ট বলবো। বুঝতে পারলে? এখানে ওটাই লেখা আছে দেখো, মোর পিপল আর এমপ্লয়েড দ্যাট অ্যাকচুয়ালি নিডেড, মানে যার যতটা আমার দরকার নাই তার থেকে যদি বেশি লোক চলে আসে, তখন তাকে কী বলবো? ডিসগাইজ আনএমপ্লয়মেন্ট। বুঝতে পারলে? আর এটার কী হচ্ছে? জিরো মার্জিনাল প্রোডাকশন। ওই একজন আসাতে কোনো প্রোডাকশানে কোনো চেঞ্জ হলো? আগেও তো 100 কেজি হইতে উৎপাদন হচ্ছিলো, এখনও 100 কেজি হচ্ছে, তো তার আসার পরে কোনো কী হচ্ছে? পরিবর্তন হচ্ছে না, মানে কি জিরো মার্জিনাল প্রোডাকশন। আশা করি বুঝতে পারলে। তারপরে আমরা পড়বো স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট, মানে কি এখানে কী লেখা আছে দেখো, ইট অকার্স ডিউ টু মিসম্যাচ বিটুইন দ্য জবস অ্যাভেলেবেল ইন দ্য মার্কেট অ্যান্ড স্কিলস অফ দ্য অ্যাভেলেবেল ওয়ার্কার, মানে কি এই জবটা মনে রাখবে আর এই স্কিল, এই দুটার মধ্যে যদি মিসম্যাচ ঘটে যায় তখন সেটাকে বলবো স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। তোমাদের সাধারণ একটা ভালো উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরো তুমি একটা এমনি অনার্স করেছো, ধরো কোনো বিষয়ে, ধরো ম্যাথে অনার্স করেছো বা জুওলজি অনার্স করেছো, আর এক জায়গায় জবের একটা কি রিকোয়ারমেন্ট ছেড়েছে যেখানে কি কম্পিউটারের স্কিল জানতে হবে, কিন্তু তুমি কম্পিউটার কোনো দিন স্কিল জানো মানে শেখোনি আর কম্পিউটার স্কিল জানো না, তো কী হচ্ছে না, তো সেই রিকোয়ারমেন্টে তুমি ফুলফিল করতে পারলে না, মানে কি সেটা তুমি রিকোয়ারমেন্ট দিতে পারলে না, কারণ সেই স্কিলটা তুমি জানতে না। তো এই স্কিলটা না জানার কারণে যে তুমি এই জবটা পেলে না, তো সেক্ষেত্রে সেটাকে কী বলবো? স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট, মানে জব আর স্কিলের মধ্যে যদি মিসম্যাচ ঘটে যায় তখন সেটাকে কী বলবো? স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট বলবো। বুঝতে পারলে? এরপর পড়বো সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট। সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট কাদের বলবো? যখন ইট অকার্স ডিউরিং রিসেশন অ্যান্ড ডিক্লাইন্স উইথ ইকোনমিক গ্রোথ। রিসেশন আমরা কোনটাকে বলবো? যখন দেশের আর্থিক কি অবস্থা খুব বাজে হয়ে যাবে, আর্থিক মন্দা ঘটে যাবে, তখন তখন সেটাকে কী বলবো? রিসেশন। আর ওই সময় যে আনএমপ্লয়মেন্ট ঘটে যায় তখন সেটাকে কী বলবো? সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট। মানে দেশের অর্থনৈতিক অবস্থা খুব বাজে, প্রোডাকশান হচ্ছে না, প্রোডাকশান কমে গেলে কি আনএমপ্লয়মেন্টও ইনক্রিজ হয়ে যাচ্ছে, আনএমপ্লয়মেন্ট বেড়ে গেলে তখন সেটাকে কী বলবো? সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট বলবো। বুঝতে পারলে? সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট কোনটাকে মনে রাখবো? রিসেশনটাকে মনে রাখবো। আর রিসেশন কথার অর্থ মনে হচ্ছে ইকোনমিক গ্রোথটাকে কী হচ্ছে? ডিক্লাইন, মানে গ্রোথটা কমে যাচ্ছে। বুঝতে পারলে? এবার পড়বো আমরা টেকনোলজিক্যাল আনএমপ্লয়মেন্ট কোনটাকে বলবো? লস অফ জবস ডিউ টু চেঞ্জ ইন টেকনোলজি। ধরো এখন বর্তমানে মার্কেটে কী এসছে দেখো, বর্তমান মার্কেটে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এই স্কিলটা তুমি যদি না জানো বা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর্সটা না করা থাকে বা এর সম্পর্কে না জানো, তো একটা নতুন টেকনোলজি আসার সঙ্গে সঙ্গে তুমি যে সেই জবটা পাচ্ছ না,
তো সেক্ষেত্রে সেটাকে কী বলো, টেকনোলজিক্যাল আনএমপ্লয়মেন্ট। এবার তুমি এটার সাথে এটা আবার মিশিয়ে দেবে না, কী বলে এটাকে টেকনোলজিক্যাল আনএমপ্লয়মেন্ট, আর এটা কি স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট, এটা দুটো কিন্তু আলাদা। এটা কিন্তু তোমার স্কিল, এটা স্কিলটা যে কোনো হতে পারে, কম্পিউটার হতে পারে বা অন্য কোনো স্কিল হতে পারে যেটার কারণে তুমি পেলে না। হ্যাঁ, তো সেক্ষেত্রে এটা এই দুটো জব আর স্কিলের ক্ষেত্রে যদি মিসম্যাচ করে দেয় তখন সেটা স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট বলবো। আর যেটা তোমার টেকনোলজির মানে উদ্বোধন ঘটলো, কোনো নতুন কোনো টেকনোলজি এলো, ওই টেকনোলজি আসার কারণে তুমি আর সেই জবটা যদি না পাচ্ছ তখন সেটাকে কী বলবো, টেকনোলজিক্যাল আনএমপ্লয়মেন্ট। তো দুটো কি আলাদা, বুঝতে পারলে? এরপর পড়বো আমরা ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। তো ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট কাদের বলবো? ইট ইজ অলসো কল্ড সার্চ আনএমপ্লয়মেন্ট। এটা আরেক নাম হচ্ছে কি সার্চ আনএমপ্লয়মেন্ট, বুঝতে পারলে? এটার আরেকটা নাম হচ্ছে সার্চ কি আনএমপ্লয়মেন্ট। তো এটা কাদের বলবো আনএমপ্লয়মেন্ট, এটা ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট কাদের বলবো? দেখো, the time lag between the jobs when an individual is searching for a job or is switching between the jobs। মানে কি, ধরো উদাহরণ দিচ্ছি, ধরো তুমি একটা জব করছিলে, ধরো মান্থলি পাচ্ছিলে 15,000, তোমার পোষাচ্ছিল না, তো তুমি সেটাকে ছেড়ে দিলে পুরোপুরি। ছেড়ে দেওয়ার পর ধরো 3 মান্থের গ্যাপ লাগলো, তুমি একটা নতুন জব পেয়ে গেলে। তো এই 3 মান্থের গ্যাপের সময় তুমি যে কোনো জব করছিলে না, ওই 3 মান্থে যে জবটা না করলে, তো ওই গ্যাপটাকে কী বলবো? এই গ্যাপটাকে বলবো ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। মানে কি, তোমার কিছু একটা সময়ের জন্য তুমি কি ছিলে না, তুমি আনএমপ্লয়মেন্ট ছিলে, তুমি কোনো এমপ্লয় ছিলে না। তার মানে কি, ধরো তুমি এসএসসি সিজিএলের জন্য পড়ছো, হ্যাঁ, তো এসএসসি সিজিএল করতে করতে ক্র্যাক করে নিলে, তুমি একটা কোনো পোস্ট পেলে, সেই পোস্টটা তোমার ভালো লাগলো না, হ্যাঁ, তো তুমি কী করলে, এবার সেই পোস্টটাকে তুমি ছেড়ে দিলে, কি তোমার বিশ্বাস আছে কি আমি আরেকবার পড়লে আমি আরামসে কি তার থেকে বড় পোস্ট নিয়ে নেব। তো এই আবার তুমি গ্যাপটা নিয়ে নিলে, তো ওই গ্যাপটা নেওয়ার ফলে তুমি পরে করতে গেলে যে জবটা পেয়ে গেলে, ওই দুটো গ্যাপের মাঝখানে যে গ্যাপটা সময়টা থেকে গেলো, ওই গ্যাপটা কী বললো, ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট, বুঝতে পারলে? এরপর পড়বো আন্ডার আনএমপ্লয়মেন্ট। কোনটাকে বলবো আন্ডার এমপ্লয়মেন্ট? দেখো, আন্ডার এমপ্লয়মেন্ট কোনটাকে বলবো? হোয়েন পার্সোনাল স্কিলস সেট ইজ হাই অ্যান্ড নট গেটিং জব অ্যাকর্ডিং টু স্কিলস অ্যান্ড ক্যাপাবিলিটি। মানে কি, ধরো তোমার স্কিলস এমন, তোমার হচ্ছে তুমি ধরো পিএইচডি ডিগ্রি করে নিয়েছো, তো পিএইচডি ডিগ্রি করা আছে তোমার, কিন্তু সেই হিসাবে তুমি কিসের জব পেলে? একটা ক্লার্কের জব পেলে, বা এমটিএসের জব পেলে, বা একটা পিওনের জব পেয়ে গেলে। মানে কি, মানে তোমার তোমার যোগ্যতা অনুসারে তোমার যে কাজটা পেলে, সেটা কি, মানে তোমার যোগ্যতা অনুসারে সেই কাজটা কি পেলে কি পেলে না, মানে তোমার যোগ্যতা ছিল, তোমার স্কিলটা কি হাই ছিল, কিন্তু সেই হিসাবে তুমি যে ক্যাপাবিলিটি রাখতে, মানে যে ক্ষমতাটা রাখতে সেই জবটা করার, কিন্তু সেটা না পেয়ে তুমি কিসের কাজ পেয়ে গেলে? একটা পিওনের বা ক্লার্কের কাজ পেয়ে গেলে, তো স্যাটিসফাই হলো না তোমার। তার মানে কি, তোমার স্কিলস হিসাবে, তোমার ক্যাপাবিলিটি হিসাবে তুমি যদি সেটা জব না পারো বা অন্য জব পেয়ে যাও, তখন সেটাকে কী বলবো? আন্ডার কী বলবো, এমপ্লয়মেন্ট বলবো, বুঝতে পারলে? ইট ইজ অলসো নোন অ্যাজ কী বলবো, এডুকেটেড আনএমপ্লয়মেন্ট। মানে এটাকে বলবো আনএমপ্লয়মেন্ট কী বলবো, এডুকেটেড, মানে তুমি শিক্ষিত হয়েও আনএমপ্লয়মেন্ট। মানে তোমার যে স্কিলস বা তোমার যে ক্যাপাবিলিটি ছিল, তোমার যে হাই স্কিল ছিল, তুমি যে হাই ডিগ্রি করার পরে সেই ডিগ্রি অনুযায়ী যে তুমি জবটা পেলে না, তুমি কী পেয়ে গেলে? তুমি হচ্ছে কম লেভেলের একটা জব পেয়ে গেছো, যেটা তোমার কি তোমার যোগ্যতার সাথে ম্যাচ ঘটছে না বা ম্যাচ হচ্ছে না। তো তখন সেটাকে কী বলবো, এডুকেটেড আনএমপ্লয়মেন্ট, বুঝতে পারলে? তারপরে কি আনএমপ্লয়মেন্টের রেট কী করে বের করবো? দেখো, ওপরে রেখে নেবো আনএমপ্লয়েড, আর হচ্ছে লেবার ফোর্স। আর লেবার ফোর্সে কী থাকে? আনএমপ্লয়েড আর প্লাস হচ্ছে ওয়ার্কিং ফোর্স বলতে কাদেরকে বলবো? যারা অলরেডি জব করছে, ধরো 25 জন। আর এখানে এখানে ধরে নাও তোমার কত ধরে নেওয়া, ধরো আনএমপ্লয়মেন্টে ধরো 25 জন, তো দুজনে মিলে কত হচ্ছে? 50। আর উপরে ধরো রেখে দিলে আনএমপ্লয়মেন্ট কত? 25। তো কত হলো? 2500 বাই কত হলো? 50। তো 5 দিয়ে কেটে দিলে একটা জিরো চলে গেল, 5×5 = 25। তো কত হলো? 50। তো আনএমপ্লয়মেন্ট কত হলো? 50। তো এইভাবে বের করে দিলে, বুঝতে পারলে? এটা জাস্ট তোমাদের উদাহরণ দিয়ে বোঝালাম। তারপরে কি, এই আনএমপ্লয়মেন্ট রেটটা কি, মানে আনএমপ্লয়মেন্টটা ক্যালকুলেট কে করে? এনএসও আর মসপি, যেটা কি বলেছিলাম, সিপিআই ডাব্লিউপিএটো তারাই ক্যালকুলেট করে। তো কি এনএসও মসপি কী করে? ক্যালকুলেট আনএমপ্লয়মেন্ট, বুঝতে পারলে? তো আজকের ক্লাস এই পর্যন্ত। চলো আরেকবার গোড়া থেকে একবার রিভাইজ মেরে নিই।
তো আজকে আমরা কী পড়লাম? আজকে আমরা পড়লাম ইনফ্লেশন। ইনফ্লেশন মানে কি? মুদ্রাস্ফীতি। মানে কি? যখন তোমার দাম, ধরো কোনো বিস্কিটের দাম ছিল 10 টাকা, 2 বছর দেখা গেল সেই বিস্কিটের প্যাকেটের দাম হয়ে গেল 15 টাকা। মানে কি? একটা নির্দিষ্ট সময়ে কী হলো, একটা সময়ের পর কী হলো, সেটার দামটা বৃদ্ধি ঘটালো, তখন সেটাকে কী বলো? ইনফ্লেশন। ইনফ্লেশন কী? তারপরে কী বললাম? ইনফ্লেশন কত রকমের হয়? একটা বিশেষ সব স্পিডের অনুসারে ঘটে। আর তারপর কী বললাম? একটা হচ্ছে তোমার কজেসের, মানে কী কারণে হতে পারে। আদার কী বলো? স্কুফ্লেশনটা কি, স্ট্যাগফ্লেশনটা কী বলেছিলাম? ক্রিপিং ওয়ানটা কী বলেছিলাম? 1 থেকে 4%-এর মধ্যে থাকলে। তারপরে ওয়াকিংটা কী বলেছিলাম? 2 থেকে তোমার 10%, মানে কি 2 থেকে 10%-এর মধ্যে যদি ইনক্রিজ হয় তখন সেটাকে বলবো ওয়াকিং। আর 10%-এর নিচে মানে কি একটা সিঙ্গেল ডিজিট থাকবে। আর রানিংয়ের ক্ষেত্রে কী বলেছিলাম? 10 থেকে 20। আর গ্যালোপিংয়ের ক্ষেত্রে বলেছিলাম 20 থেকে 1000%, আর 1000%-এর বেশি হলে গেলে হাইপার। এটুকু বললাম। তারপরে এখানে বেসন অর কজেশনে কী বললাম? ডিমান্ড পুল আর হচ্ছে কস্ট পুশ। মানে কি? কস্ট পুশ ইনফ্লেশন, আর হচ্ছে ডিমান্ড পুল ইনফ্লেশন। ডিমান্ডের কারণে যেটা ইনফ্লেশন ঘটে। মানে কি? ধরো কোনো জিনিসের, মানে বাজার মার্কেটের কোনো জিনিসের সাপ্লাই কম আছে দ্রব্যের, তো সেখানে কি লোক কী করছে? ডিমান্ড করছে। মানে কি? তাদের কাছে টাকা বেশি, মানে তারা সেই ডিমান্ডটা করতে পারছে, কারণ টাকা বেশি আছে, তারা নিতে পারছে। তো সেক্ষেত্রে কী হচ্ছে? সেই যে গুডসের দামটা কি বেড়ে যাচ্ছে, কারণ দামটা বেড়ে গেলে যার কাছে বেশি টাকা থাকবে সেই নিতে পারবে। তো কি? তো টাকাটা, ওই কারণে টাকাটা বেড়ে যাচ্ছে। তো কী হচ্ছে? ডিমান্ডটা বাড়ার সঙ্গে সঙ্গে ইনফ্লেশন ঘটছে। আর কস্ট পুশ কী বললাম? যখন তোমার একটা প্রোডাকশন হচ্ছে, তোমার 100 টাকা, মানে কোনো জিনিস তুমি প্রোডাকশন করলে, সেখানে কী হলো? ট্রান্সপোর্টার লাগালে, জিএসটি লাগালে, আর কিছু ধরো খরচা পড়লো, লেবারের খরচা পড়লো, তো সবগুলো নিয়ে কী করলো? 200 টাকাতে বিক্রি করছো। তো পরবর্তীকালে সেগুলো দেখা গেলো ট্রান্সপোর্ট, তারপর লেবারের সব কিছু দাম বেড়ে গেছে। লেবার আগের নিচ্ছিল 10 টাকা, তো সেক্ষেত্রে 15 টাকা নিয়েছে। তো কী হচ্ছে? প্রত্যেক, মানে দাম বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কী হচ্ছে? তোমার যে মেন দ্রব্য, যে এমআরপি প্রাইসটা, সেটাও বৃদ্ধি করছে। তো এই ইনপুটগুলো বলতে যেগুলো বললাম, ট্রান্সপোর্ট, লেবার, এগুলো যদি দাম বেড়ে থাকে বা ইনপুটের দাম বাড়তে থাকে, তো কী হবে? একসময় তোমার মেন প্রাইজের দামও বেড়ে যাবে। তো সেটাকে কী বললো? কস্ট পুশ ইনফ্লেশন। বুঝতে পারলে? তারপরে এই 4টা জিনিস কি, যা দেখে রাখবে, এটা পরীক্ষায় পড়ে না। আর কি বলেছিল? আদারে স্কুফ্লেশন, আর এটা হচ্ছে স্ট্যাগফ্লেশন। স্কুফ্লেশন কোনটাকে বলবো? যেটা সিজনালে দাম বেড়ে যায়। ধরো পেঁয়াজের দাম বেড়ে গেছে, সিজন ওয়াইজে পেঁয়াজের দাম হুট করে বেড়ে গেছে, কিন্তু আদারগুলো আছে, ওগুলো হচ্ছে টমেটো বা তোমার আলু, ওগুলো দাম ঠিকঠাক আছে, কিন্তু পেঁয়াজের দাম হুট করে বেড়ে গেছে, তো সেটাকে বলবো স্কুফ্লেশন। স্ট্যাগফ্লেশন কোনটাকে বলবো? যখন দেখবে স্ট্যাগ, মানে কি স্থগিত হয়ে গেছে, কি দেশের ইকোনমিক গ্রোথ স্থগিত হয়ে গেছে, আর তার সাথে ইনফ্লেশন ঘটে গেছে, আর কী হয়েছে? আনএমপ্লয়মেন্ট বেড়ে গেছে। তো এই 3টা জিনিস নিয়ে যেটা হচ্ছে, সেটাকে কী বলবো? স্ট্যাগফ্লেশন বলবো। বুঝতে পারলে? তো এগুলো পড়লাম। কী বললাম? রিফ্লেশন। এবার এটা দেখো, এটাকে আমরা পড়বো। দেখো, তো এটা কি? এই গ্যাপটা আমরা বুঝলাম। রিসেশন কোনটাকে বলবো? রিসেশন বলবো তোমার যখন আর্থিক অবস্থা, খুব দেশের আর্থিক অবস্থা মানে বাজে চলছে, তখন সেটাকে কী বলবো? রিসেশন। আর সেটার এক্সট্রিম লেভেলটাকে কী বলবো? ডিপ্রেশন। আর রিপ্রেশন কোনটাকে বলবো? তখন সরকার দেখছে ডিপ্রেশন অবস্থায় আছে, মানে পুরো ডিপ্রেশন অবস্থায় আছে পুরো দেশ, সেটাকে কি একটা স্টেপ নেবে। স্টেপ নেওয়ার পর কী হবে? কী হবে? রিফ্লেশন করবে। মানে কি, দেশের আর্থিক অবস্থা যদি একটু গ্রোথ হতে থাকে, তো সেই যে স্টেপগুলো নেবে, সেই স্টেপ নেওয়ার পর যে দেশের আর্থিক অবস্থাটা ইনক্রিজ হবে, তখন সেটাকে বলবো রিফ্লেশন। তারপরে ইনফ্লেশন বলবো। ইনফ্লেশন কখন বলবো? তখন এখানে ছিল, তখন দামটা ঠিকঠাক ছিল, সরি। তো কী হলো? যখন ধরো কোনো জিনিসের গুডসের দাম হঠাৎ 50% বেড়ে গেল, মানে কি, তার মানে ইনফ্লেশন ঘটে গেল। তখন তার দামটা যখন হাই হয়ে গেল, 50% মানে অনেক হাই, তো তখন সেটাকে বলবো ইনফ্লেশন। বা সরকার কী করবে? সেই দামটাকে দামটা কমানোর জন্য, ইনফ্লেশনটাকে কমানোর জন্য কী করবে? 50% থেকে 40% নিয়ে আসবে, বা 30% বা 20% নিয়ে আসবে। তো যে ধীরে ধীরে যে দামটাকে কমাচ্ছে, তখন সেটাকে কী বলবো? ডিসইনফ্লেশন বলবো। আর ডিফ্লেশন কোনটাকে বলবো? ইনফ্লেশন কি অপোজিট, এর পুরো অপোজিট হচ্ছে ডিফ্লেশন। কোনো জিনিসের দাম ছিল 10 টাকা, এখন তার দামটা কমে হয়ে গেছে ধরো 3 টাকা বা 2 টাকা হয়ে গেছে, হঠাৎ কমে গেছে, মানে অনেকটা কমে গেছে, তখন সেটাকে কী বলবো? ডিফ্লেশন বলবো। বুঝতে পারলে? এরপর আমরা পড়বো ইন্ডেক্স। তো এই যেগুলো আমরা পড়লাম, ইনফ্লেশন বাড়ছে বা কমছে, এগুলো কি, তারপর কোনো কিছু প্রাইস কি, মানে কি কিনছো, তো এই ইনফ্লেশনের একটা কি ইন্ডেক্স থাকে, তো প্রাইসের একটা কি ইন্ডেক্স থাকে, মানে সব কিছু মেজার করার একটা ইন্ডেক্স হচ্ছে, সেটা আমরা কী পড়বো? 3টা ইন্ডেক্স পড়বো ইনফ্লেশন।
একটা হচ্ছে সিপিআই, একটা হচ্ছে ডাব্লিউপিআই, একটা হচ্ছে তোমার পিপিআই। তো পিপিআইটা অতটা ইম্পর্টেন্ট না, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সিপিআই, ডাব্লিউপিআই। তো সিপিআই কি, এটা হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স, আর ডাব্লিউপিআই হচ্ছে হোল প্রাইস ইন্ডেক্স। তো সিপিআই কি, যারা কনজিউমার তাদের ক্ষেত্রে সিপিআই মেজার করা হয়, আর ডাব্লিউ হচ্ছে যারা হোলসেলাররা কি যে দামে কেনাকাটা করে সেই দামটাকে মেজার করার জন্য ডাব্লিউপিআই ইউজ করে, আর সিপিআই হচ্ছে কনজিউমার যে দামে কেনাকাটা করো সেটার এভারেজ প্রাইসটাকে মেজার করার জন্য সিপিআই ইউজ করা হয়। দুটোরই বেসিস হচ্ছে 2011 to 2012, আর দুটোরই কি হচ্ছে মান্থলি বেসিসে কী করা হয়, মেজার করা হয়। আর পাবলিশ বাই কে করে, এনএসও মসপি, বুঝতে পারলে। আর সিপিআই বের করার জন্য কী হয়, উপরে কী রাখবে, যে এই কারেন্ট ইয়ারের যে দামটা, আর তার নিচে রাখবে বেস ইয়ারের যে দামটা, এই দুটো রাখবে, আর ইন্টু কী করবে 100% করবে, তো কী পেয়ে যাবে, সিপিআই পেয়ে যাবে। তো এটা চারটা কী বললাম, চারটা টাইপ রয়েছে। একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার, সেক্ষেত্রে আইডব্লিউ, এগ্রিকালচারের ক্ষেত্রে এএল, লেবারের ক্ষেত্রে আরএল, রুরালের ক্ষেত্রে আরবানের ক্ষেত্রে কি ইউএনএমই। আর এই দুটোকে যদি মিক্সড করে দিয়ে 3 আর 4টাকে মিক্স করলে কি সিপিআই আর প্লাস ইউ, তো সেটাকে কী বলবো, সিপিআই কম্বাইন বলবো, বাস এটুকু। আর এই সিপিআই কম্বাইন, এই সিপিআই সিটা, এর আর প্লাস ইউটা, এটা হচ্ছে সবথেকে বেশি ভালো ইন্ডেক্স, বুঝতে পারলে। ডাব্লিউপিআই থেকেও সবথেকে ভালো। ডাব্লিউপিআইটা কি, এটাও বললাম। আর একটা কি, দুটার মধ্যে পার্থক্য বললাম। এটা গুডস অ্যান্ড সার্ভিস, দুটোর ক্ষেত্রে কি সিপিআই কীভাবে মেজার করা হয়, কোন ইন্ডেক্সে মেজার করা হয়, সিপিআই ইন্ডেক্সে। আর এখানে কি, এটা ওই সার্ভিসটা কি ডাব্লিউপিআই মেজার করা হয় না, বাস এটুকু মাথায় রাখবে। তারপর কি বললাম, ডিসইনফ্লেশন কোনটাকে বললাম, যখন কোনো জিনিসের দাম হঠাৎ বেড়ে গেছে সেটাকে কমানোর জন্য কি সরকার যেটা মানে আস্তে আস্তে ধীরে ধীরে কমে, সেটাকে ডিসইনফ্লেশন বলে। আর ডিফ্লেশন হচ্ছে ইনফ্লেশনের সব থেকে অপোজিট। যে জিনিসের দাম ছিল 10 টাকা, সেটা কমে হলো 2 টাকা। তো এই পদ্ধতিটা কী বলে, ডিফ্লেশন বলে। স্ট্যাগফ্লেশন কোনটাকে বলবো, 3টা জিনিস মাথায় রাখবে। এটা হচ্ছে স্ট্যাগনেন্ট, এটা হচ্ছে ইনফ্লেশন, এটা আনএমপ্লয়মেন্ট। এই 3টা মিলে যেটা হবে সেটাকে বলবো স্ট্যাগফ্লেশন, বাস এটুকু মনে রাখলে। তারপরে ফিলিপস কার্ভ পড়ো। ফিলিপস কার্ভটা কী হয়, নেগেটিভ হয়। কেন হয়, কারণ ইনফ্লেশন বাড়ার সঙ্গে সঙ্গে কী বলেছিল, কি একটা কথা বলেছিল, ইনফ্লেশন বাড়ার সাথে কি আনএমপ্লয়মেন্ট কমে যায়, তখন সেটাকে কী বলবো, ফিলিপস কার্ভ। আর ফিলিপস কার্ভ কী হয়, নেগেটিভ হয়। আর এটা কি শর্ট টার্মের জন্য হয়, লং টার্ম না, বুঝতে পারলে, এটুকু মাথায় রাখবে। তারপরে কী বললাম, আনএমপ্লয়মেন্ট কাকে বলবো, যারা ধরো যারা কোনো কাজ করছে না, বাড়িতে বসে আছে, বা বাবার কী হচ্ছে, ধন সম্পদ অনেক আছে, তো তারা বসে খাচ্ছে, তো তারা কাজ করার কোনো প্রয়োজন নেই, বা কাজ করে না, তো তাদেরকে আনএমপ্লয়েবল বলবো, তাদের আনএমপ্লয়মেন্ট বলবো না। আনএমপ্লয়মেন্ট কাদের বলবো, আনএমপ্লয়েবল বলবো কি, যাদের জব খোঁজার চেষ্টা করছে, জব কি খুঁজছে, জব খুঁজছে কিন্তু আনএবল টু ফাইন্ড আউট, কাজটা পাচ্ছে না, তাদেরকে বলবো আনএমপ্লয়মেন্ট। ওয়ার্কিং ফোর্স কাকে বলবো, যারা অলরেডি কাজ পেয়ে গেছে, হু গেটস দেয়ার জব, তাদের কী বলবো, ওয়ার্কিং ফোর্স। আর লেবার ফোর্স বলবো, তাদের সঙ্গে কী যোগ করবো, আনএমপ্লয়মেন্ট, উইলিং টু জব, যাদের জব করার ইচ্ছা আছে কিন্তু জব পায়নি, মানে কি আনএমপ্লয়মেন্ট। এটাকে আনএমপ্লয়মেন্ট বলবো, আর এটাকে ওয়ার্কিং ফোর্স। এই দুটো যোগ করার পর কী পাবো, লেবার ফোর্স বলবো, বুঝতে পারলে। তারপর কী বললাম, ডিসগুইজ আনএমপ্লয়মেন্ট কোনটাকে বললো, যেটা কি যেটা এক্সট্রা প্যাকতে আসার পর কী হচ্ছে, কোনো প্রোডাকশন কী হচ্ছে, মার্জিন ঘটছে না, মানে জিরো মার্জিনাল প্রোডাকশন। এটা কোথায় দেখা যায়, মোস্টলি এগ্রিকালচারে দেখা যায়। আর কী হয়, এখানে কি যতটা দরকার লোকের তার থেকে বেশি লোক আসলে কী হয়, যে যতটা বেশি লোক যতটা প্রয়োজনের লোক আছে তার থেকে বেশি লোক আসলে কিন্তু কি সেই বেশি লোকগুলোকে কী বলবো, আনএমপ্লয়মেন্টে ধরবো, বুঝতে পারলে। স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট কাদের বলবো, যখন তোমার স্কিল আর তোমার কীভাবে জবের ক্ষেত্রে মিসম্যাচ ঘটবে, তোমার যে স্কিলের জন্য তুমি জবে অ্যাপ্লাই করতে পারলে না, মিসম্যাচ ঘটে গেলো, মানে কি তোমার যে জবের জন্য অ্যাপ্লাই করতে গেলে সেখানে স্কিলটা যেটা দরকার সেটা তোমার কাছে ছিল না, তখন সেটা কী বলবো, স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট বলবো। তারপরে কী বলবো, সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট কোনটাকে বলবো, যখন ধরবে রিসেশন ঘটবে, মানে দেশে আর্থিক মন্দা ঘটে গেছে, দেশের ইকোনমিক গ্রোথটা কী হয়েছে, ডিক্লাইন ঘটে গেছে, মানে কি কমে গেছে, আসলে অনেক মানে কি আর্থিক অবস্থা খুব বাজে, তখন যে আনএমপ্লয়মেন্ট ঘটবে তখন সেটাকে কী বলবো, সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট। তারপর কী বলবো, টেকনোলজিক্যাল আনএমপ্লয়মেন্ট কোনটাকে বলবো, লস অফ জব ডিউ টু চেঞ্জ ইন টেকনোলজি, নতুন কোনো টেকনোলজি এসছে, ধরো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই একটা উদাহরণ দিয়েছিল, সেটা আসার পর কী হচ্ছে, যে আনএমপ্লয়মেন্টের মানে যেটা ঘটছে, মানে যে অনেকে জব পাচ্ছে না, তাদেরকে কী বলবো, টেকনোলজিক্যাল আনএমপ্লয়মেন্ট, মানে কোনো টেকনোলজি একটা আবির্ভাব ঘটার পরে যেটা হচ্ছে সেটাকে কী বলবো, টেকনোলজিক্যাল আনএমপ্লয়মেন্ট। তারপর আমরা চলে আসবো ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট কোনটাকে বলবো, অলসো কল্ড সার্চ আনএমপ্লয়মেন্ট, মানে কোনটাকে বলবো, যখন তুমি একটা জব করছিলে সেই জবটা তোমার পছন্দ হয়নি, সেটা একটা মানে বেশি স্যালারি পাওয়ার জন্য অন্য একটা জবে চলে গেলে, তো ওই যে ওই জবটা পাওয়ার পর যে প্রথমে জবটা ছাড়ার পর আর তারপর জবটা পাওয়ার মধ্যে যে গ্যাপটা ছিল, ওই গ্যাপটা কী বলবো, ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট বলবো, বুঝে গেলে। তারপর কী পড়বো, আন্ডার এমপ্লয়মেন্ট কোনটাকে বলবো, যখন দেখবে তোমার ডিগ্রি অনুযায়ী তুমি সেই
এই তোমার ক্ষমতা অনুযায়ী যে কাজটা করা দরকার ছিল সেই ক্ষমতা অনুযায়ী তুমি কাজটা না করে পাও, তার থেকে নিচু লেভেলে কোনো কাজ পাও, তো তখন সেটাকে কী বলবো, আনএমপ্লয়মেন্ট। আর এটাকে আরেক নাম কি দিয়েছে, এডুকেটেড আনএমপ্লয়মেন্ট। বাস। তারপর কি বললাম, আনএমপ্লয়মেন্ট রেট কী করে বের করে, যখন আনএমপ্লয়মেন্ট বাই লেবার ফোর্স ইন্টু 100, মানে আনএমপ্লয়মেন্টকে উপরে রাখবে আর লেবার ফোর্সকে নিচে রাখবে, ইন্টু 100 দিয়ে গুণ করবে, কী পেয়ে যাবে, আনএমপ্লয়মেন্ট রেট। বাস। আর এটা আনএমপ্লয়মেন্ট মেজার করা হয় বা ক্যালকুলেট করা হয়, কে করে, ক্যালকুলেটর করে এনএসও আর মসপি। বাস, এখান থেকে এন্ড।